প্রতি বছর প্রায় 19.3 মিলিয়ন মানে 1,93,00,000 লোক ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটির কাছাকাছি লোক ক্যান্সার মৃত্যুবরণ করে। আমি যদি বাংলাদেশের ব্যাপারটা বলি তাহলে এটা কম ভয়ঙ্কর নয়। বাংলাদেশে বলা হয় যে প্রতি বছর 1,67,000 নতুন ক্যান্সার রোগী ধরা পড়ে এবং প্রতি বছর প্রায় 1,16,000 ক্যান্সারে মৃত্যুবরণ করে। এর মধ্যে আমাদের যদিও নিজস্ব কোনো পরিসংখ্যান নেই, কিন্তু বিশ্বব্যাপী যে সর্বজনগৃহীত বা স্বীকৃত যে পরিসংখ্যান আছে যেটাকে আমরা বলি গ্লোবোক্যান, সেখানে বলা হয় যে আমাদের দেশে ক্যান্সারের মধ্যে খাদ্যনালীর ক্যান্সার সবচেয়ে বেশি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাট বাস্তব পক্ষে আমাদের এখানে খাদ্যনালীর ক্যান্সার বেশি আছে বটে, কিন্তু আমরা ফুসফুসের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, তারপরে এগুলি মুখমণ্ডলের, গহ্বরের এবং খাদ্যনালীর ক্যান্সারগুলি আমরা পাই। এছাড়াও পাকস্থলী বা খাদ্য পরিপাক যন্ত্রের যে ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, এগুলিও যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পাই। সো ক্যান্সার আমাদের দেশেও ভয়ঙ্কর এবং বলা হয় যে ক্যান্সারের যে মৃত্যুর হারটা আমি বললাম বিশ্বব্যাপী, তার মধ্যে 70% ক্যান্সারের মৃত্যুটা ঘটে কিন্তু উন্নয়নশীল এবং অনুন্নত দেশে, যেমন আমাদের এশিয়ান রিজিয়নের, তারপর সাবসাহারান আফ্রিকা, এইসব দেশে প্রায় 70% রোগী এইসব এলাকাতে মারা যায়। এটা কারণটা কয়েকটা, যেমন একটা হচ্ছে এদের ক্যান্সারটা নির্ণয় হয় অনেক অ্যাডভান্স স্টেজে, তারপরে হচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা, আমাদের কিছুটা চিকিৎসা বিমুখতা, কিছুটা আছে অপারগতা, তারপরে আছে কিছু ধর্মীয় অনুশাসন বা বলতে পারেন যে ধর্মীয় কুসংস্কার। কেননা একজন স্তন ক্যান্সার হলে সে পুরুষ রোগীকে দেখাবে এটা চিন্তাও করতে পারে না। কাজেই আমাদের দেশের রোগীরা কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে। তারপরে যেটা আমাদের কবিরাজ, ওঝা, দেন হোমিওপ্যাথিক ওষুধ, এগুলো খেয়েও কিন্তু ক্যান্সার অনেক অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে, যার ফলে আমাদের চিকিৎসার ফলাফল কিন্তু ওইরকম ভালো হতে পারে না যদি অ্যাডভান্স স্টেজে আসে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আসে, যেমন যেসব দেশে স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে সেসব দেশে অনেক প্রাথমিক স্টেজে ক্যান্সার ধরা পড়ে, যার ফলে হয় কি তাদের কিওরের হারটা আমাদের থেকে অনেক বেশি। এই সব জিনিসের উপরে গুরুত্ব দেওয়াটা খুব বেশি প্রয়োজন। এই সামিটটা কিন্তু দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে যেটাকে আমরা বলি অনকোলজি ক্লাব, তার এটা ইন্টারন্যাশনাল কংগ্রেস হচ্ছে একটা, যেটাকে আমরা বলি বিআইসিসি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস। আর সার্কভুক্ত দেশগুলির একটা অর্গানাইজেশন আছে, সেটাকে বলা হয় এসএফও, সার্ক ফেডারেশন অফ অনকোলজি। এটা আমাদের দেশেই প্রথম আবিষ্কার, আমাদের দেশে থেকেই প্রথম এটা শুরু করা হয়েছিল এবং এখন বাই টার্ন বিভিন্ন দেশে সার্কভুক্ত দেশগুলোতে এই কংগ্রেসটা অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের দেশে প্রতি বছর আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসটা করি, আর এসএফওটা বিভিন্ন দেশে হয়ে থাকে। এটার উদ্দেশ্য হচ্ছে মূলত আমাদের যারা অল্প বয়স্ক, যারা মানে আমরা বলবো উদীয়মান যেসব চিকিৎসক আছে, তাদের মধ্যে ক্যান্সার রোগ সম্পর্কে আরও বেশি জ্ঞানদান করা, লেটেস্ট দুনিয়াতে কোথায় কি হচ্ছে ক্যান্সার সম্পর্কে, নতুন কি ওষুধ আবিষ্কার হচ্ছে, কোন রোগের কি চিকিৎসা দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাচ্ছে, এসব কিছু তাদেরকে শেখানোর জন্যেই আমাদের এই অর্গানাইজেশনটা এই কংগ্রেসগুলি অ্যারেঞ্জ করে থাকে। আপনি লক্ষ্য করে থাকবেন এই কংগ্রেসে কিন্তু শুধু সার্কভুক্ত দেশ নয়, ইউরোপ আমেরিকা থেকেও অনেক এক্সপার্ট এসছেন, তারা তাদের মত বিনিময় করছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, প্লাস তাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থার তুলনায় আমাদের দেশে কোথায় ল্যাপস আছে, কোথায় আমরা পিছিয়ে আছি, সেগুলো আমরা তাদের সাথে তুলনা করে বুঝতে পারছি। তারা যখন তাদের দেশের ব্যবস্থাটা আমাদের সাথে শেয়ার করছেন এবং লেটেস্ট সব ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছেন, আমরা যদিও নিজেরা এখন জানেন ইন্টারনেটের যুগে আমরা নিজেরা অনেকখানি নিজেদেরকে আপডেট রাখার জন্য যথেষ্ট তথ্য সমৃদ্ধ সকল ওয়েবসাইট আছে, সেগুলি থেকে আমরা করতে পারি। বাট তা সত্ত্বেও হাতে কলমে বা সামনাসামনি কথা বললে বা ইন্টারাকশন করলে যে উপকারটা হয় সেটা তো আর ওইভাবে করা যায় না। সেই জন্য এই কংগ্রেসগুলি অ্যারেঞ্জ করা হয়। মেন হচ্ছে যে ক্যান্সার চিকিৎসা যে সর্বশেষ অগ্রগতিগুলি আমাদের জুনিয়রদের মধ্যে এটাকে ডিসেমিনেট করা বা ছড়িয়ে দেওয়া আর মানুষকে উদ্বুদ্ধ করা। এর মাধ্যমে কিন্তু আরেকটা জিনিস হয়, আপনি যেমন এই আমার ইন্টারভিউ নিচ্ছেন,
বা এই কংগ্রেস হচ্ছে এরকম একটা তথ্য মানুষের কাছে প্রকাশ করছেন, তখন সেখানে কি কি করা হলো, ক্যান্সার কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে আর্লি ডিটেক্ট করা যায়, এটা কিন্তু আপনার এই রিপোর্ট দেখে মানুষ চিন্তা করতে পারবে যে এটা তো আমাকেও ইয়ে করা উচিত, সচেতন হওয়া উচিত, এবং কোন ব্যবস্থা নিলে ক্যান্সার যাতে না হয়, বা হলেও আর্লি স্টেজে আমি কি করে ডাক্তারের কাছে যেতে পারি, যার দ্বারা আমি চিকিৎসা নিয়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ রোগমুক্ত জীবনযাপন করতে পারি। অ্যাকচুয়ালি এটা কোনো নির্দিষ্ট একটা ক্যান্সারের সাথে নয়, এটা সম্পূর্ণ মানুষের যেসব ক্যান্সার কমন, যেসব ক্যান্সার, যেমন ক্যান্সার চিকিৎসার যেসব পদ্ধতি আছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, কোন সাইডে কী কী উন্নতি হচ্ছে, লেটেস্ট কী প্র্যাকটিস হচ্ছে, সব দিকেই, রেডিওথেরাপির ব্যাপারে, সার্জারি, কেমোথেরাপি, অ্যান্টিবডি, সব কিছুই কিন্তু এই সামিটে বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা আমাদের সাথে শেয়ার করছেন, এবং সবচেয়ে উপকৃত হচ্ছে যাতে আমাদের উদীয়মান ক্যান্সার বিশেষজ্ঞরা তারা এটা জানতে পারছেন। শুধু তাই না, আমি গর্ববোধ করছি যে আমাদের ইয়াং জেনারেশন তারা নতুন অনেক কাজ করছে ক্যান্সারের উপরে, এবং তাদের যে কাজগুলি তারাও কিন্তু এই কংগ্রেসের মাধ্যমে বিদেশিদের কাছে তুলে ধরছেন, যাতে তাদের যে সত্যিকারে তারাও যে বাংলাদেশেও যে অনেক নতুন ভালো কাজ হচ্ছে সেটা আমরা প্রকাশ করতে পারছি, প্লাস বাংলাদেশের চিকিৎসার ফলাফলও যে খুব ভালো হচ্ছে সেটাও আমাদের এই কংগ্রেসের মাধ্যমে আমরা বিদেশিদের কাছেও তুলে ধরতে পারছি। আমার দর্শকদের জন্য বলতে চাই যে ক্যান্সার আগে যেরকম ছিল, ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এটা এখন মোটেও সঠিক নয়। ক্যান্সার চিকিৎসার ফলাফল তখনই ভালো হবে যদি আপনি সচেতন হন এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তখন। সেই জন্যে আমরা উদ্বুদ্ধ করি কতগুলি জিনিস, যেমন আপনি ধূমপান থেকে বিরত থাকুন। ক্যান্সার হয় যেসব কারণে, তার মধ্যে ধূমপান প্রায় 40% ক্যান্সারের জন্য দায়ী। সুতরাং ক্যান্সারের সাথে ধূমপানের একটা সম্পৃক্ততা আছে। দ্বিতীয় হচ্ছে খাদ্যাভ্যাস, তৃতীয় হচ্ছে কায়িক পরিশ্রম। এগুলি যদি করেন, আর ইনফেকশন যেগুলি আছে, যেগুলির জন্য টিকা আছে, সেগুলি তো আপনাদের নিতে হবে, যেমন হেপাটাইটিস বি টিকা আছে। আর বাকি খাদ্যাভ্যাসের কথা বললাম, পরিশ্রম করার কথা বললাম, এগুলি যদি করেন তাহলে অনেক ক্যান্সার থেকে মুক্ত থাকা যায়। আর সর্বশেষ হচ্ছে যে স্ক্রিনিং, 4-5টা ক্যান্সার আছে যেগুলি স্ক্রিনিং করা হয়। উদ্দেশ্য হচ্ছে সুস্থ মানুষও একটা নির্দিষ্ট বয়সের পরে সেই স্ক্রিনিং সুবিধা নিলে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধে আছে কিনা সেটা ডিটেক্ট করা যায়, এবং তখনই ডিটেক্ট করলে মোটামুটি কিওর করা যায়। সেই স্ক্রিনিংগুলো যেমন স্তন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, এবং ইদানিং লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, এই ক্যান্সারগুলি সম্পর্কে তাদের আরও সচেতন হওয়া উচিত, এবং তাদের আর্লি স্টেজে যাতে ধরা পড়ে সেই ব্যাপারে আমি উদ্বুদ্ধ করার জন্য আমি আমার দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।